সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, শর্ত সাপেক্ষে বা শর্তহীনভাবে নির্বাচনে আওয়ামী লীগকে চান ৬৯% মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঋণের ফানে পড়ে গিয়েছে বাংলাদেশ, মানছে খোদ ইউনূস সরকারই। কর জিডিপি অনুপাত নিয়ে আশঙ্কা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জাতীয় সঙ্গীত গাইতে গাইতে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজাকারদের ঘৃণা জানাতে ডাকসু ও হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকাযুক্ত স্টিকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আইজিপির অপসারণ ও শাস্তির দাবিতে শাহবাগে ঘণ্টাব্যাপী অবরোধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জনমনে নানা প্রশ্ন ও কৌতূহল বিরাজ করছে। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, ক্ষমতাচ্যুত এই রাজনৈতিক দলটিকে শর্তহীনভাবে অথবা বিভিন্ন শর্ত সাপেক্ষে নির্বাচনে দেখতে চান প্রায় ৬৯% উত্তরদাতা। তবে একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগকে ভোটের মাঠে আর দেখতে চান না। প্রথম আলোর উদ্যোগে পরিচালিত গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫ শীর্ষক এই জরিপটি বাস্তবায়ন করেছে কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। দেশের ৫টি মহানগর এবং ৫টি গ্রাম বা আধা শহর এলাকা থেকে ১,৩৪২ জন মানুষের মতামত নেওয়া হয়। গত ২১ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শ্রেণী, পেশা ও আয়ের মানুষের ওপর এই জরিপ চালানো হয়। জরিপের ফলাফলে দেখা যায় ২৭.৮% উত্তরদাতা মনে করেন কোনো শর্ত ছাড়াই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে ২৬% মানুষের মতে প্রয়োজনীয় সংস্কার ও শাস্তির বিধান কার্যকর হলে দলটি নির্বাচনে আসতে পারে। এছাড়া ১৪.৮% উত্তরদাতা মত দিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যেতে পারে। শর্ত সাপেক্ষে বা শর্তহীনভাবে দলটিকে নির্বাচনে চাওয়ার হার ৬৯.২% হলেও তাদের জয়ের সম্ভাবনা নিয়ে জনমনের সংশয় রয়েছে। জরিপের তথ্য অনুযায়ী আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসনে জয়লাভ করতে পারে বলে মনে করেন ৬৫.৯% মানুষ। জামায়াতে ইসলামী বেশি আসন পেতে পারে বলে ধারণা করছেন ২৫.৯% উত্তরদাতা। বিপরীতে মাত্র ৭.২% মানুষ মনে করেন আওয়ামী লীগ নির্বাচনে ভালো ফল করতে পারে। এদিকে ঋণের ফাঁদে পড়ে গিয়েছে বাংলাদেশ, মানছে খোদ ইউনূস সরকারই। কর জিডিপি অনুপাত নিয়ে আশঙ্কা। ঋণের জালে জড়িয়ে গিয়েছে বাংলাদেশ, তা এক প্রকার মেনেই নিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেদেশের অর্থমন্ত্রকের অধীনস্থ জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান মোহাম্মদ আব্দুর রহমান খান তা আরও স্পষ্ট করে গিয়েছেন। তার কথায়, আমরা ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়েছি। এই সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়। সোমবার ঢাকায় একটি আলোচনাচক্রে বক্তৃতা করছিলেন সেদেশের রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং কিছু দফতরের সচিব এবং আধিকারিকেরা। সেখানে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশের কর জিডিপি অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কয়েক বছর আগেও আমাদের কর জিডিপি অনুপাত ১০% বেশি ছিল, এখন তা ৭% ঘরে ঘোরাফেরা করছে। কোথায় সমস্যা রয়েছে তা স্পষ্টভাবে চিহ্নিত করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি। তবে তার মতে কর জিডিপি অনুপাত কমে যাওয়ার একটি অন্যতম কারণ হল জিডিপির সব খাতে রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে না। বস্তুত গত ৫ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ৪২% বৃদ্ধি পেয়েছে। গত রবিবার বিশ্বব্যাংক থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টেই এই তথ্য দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে গত বছরের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ১,০৪৪.৮ কোটি ডলার। ৫ বছর আগে ২০২০ সালে তার পরিমাণ ছিল প্রায় ৭,৩৫৫ কোটি ডলার। এদিকে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক। সোমবার ৮ ডিসেম্বর দুপুর ২টার পর তাদের প্রিজন ভ্যানে ওঠানো হয়। প্রিজন ভ্যানে তুলতেই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন পলক। তার সঙ্গে আরও কয়েকজন সুর মেলান। এদিন এ মামলার অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় চাইলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। তবে ওবায়দুল কাদেরের এ মামলায় ৪৫ জনের মধ্যে ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ায় অব্যাহতি চাওয়া হয়। ফলে বাকিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
এদিন সকাল 10:15টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুর সহ বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় এই 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তবে অসুস্থ থাকায় আনা হয়নি সাবেক এমপি ফারুক খানকে। ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত, কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ? ঢাকা-দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন, তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে, তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত 12ই মে এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়। তাদেরকেও সরকার একই জবাব দেয়। ওদিকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ, কিন্তু হাসিনা তাতে মত দেননি। হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন। এদিকে আইজিপির অপসারণ ও শাস্তির দাবিতে শাহবাগে ঘণ্টাব্যাপী অবরোধ, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম আসায় তার অপসারণ ও শাস্তির দাবি নিয়ে এবার শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার বেলা 3:15টার দিকে ওই সংগঠনের ব্যানারে কয়েকশো মানুষ শাহবাগে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে বলে জানান শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। প্রায় ঘণ্টাখানেক তারা অবস্থান নিয়ে বিকেল 4:30টার দিকে তারা চলে যান জানিয়ে তিনি বলেন, তারা মোড়ে অবস্থান নিলে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টু পিলখানা হত্যাকাণ্ডের পরে গ্রেফতার হন এবং বন্দী অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার শুভাকাঙ্ক্ষীরা শহীদ পিন্টু স্মৃতি সংসদ গঠন করে। সংগঠনটির অভিযোগ, বিডিআর হত্যাকাণ্ডের পর নাসির উদ্দিন পিন্টুকে মিথ্যা মামলায় জড়িয়ে ষড়যন্ত্রমূলকভাবে কৌশলে পিন্টুকে হত্যা করা হয়েছে। বিক্ষোভকারীরা পিন্টু হত্যার পাশাপাশি পিলখানায় 57 সেনা কর্মকর্তা হত্যারও বিচার চান। বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের তদন্তে নাম আসার পর আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও শাস্তি চেয়ে গত কয়েকদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।